সন্তস্ত হৃদয়ের তৃষ্ণা, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব ১৯। মেয়েটা থমকে যায়, কপাল কুঁচকে জেভিয়ারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, লাভবার্ডের প্রপার্টি মানে? জেভিয়ার ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আস্তে করে বলে ওঠে, মাই লাভবার্ড। মেয়েটা জেভিয়ারের দৃষ্টি অনুসরণ করে ল্যাপটপের দিকে তাকায়, যেখানে আনায়া এখনো বেঘরে ঘুমাচ্ছে। তার চেহারা স্পষ্ট হয়, কারণ সে এখন ক্যামেরার অপর দিকে ফিরে শুয়ে আছে। মেয়েটা আনায়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো নড়চড় দেখতে না পেয়ে জেভিয়ারকে উদ্দেশ্য করে বলে, হু ইজ শি? জেভিয়ার ধীরে জবাব দেয়, মাই লাভবার্ড। তখনই আনায়া হালকা নড়ে চড়ে ক্যামেরার দিকে মুখ ঘোরায়। মেয়েটি আবার ক্যামেরার দিকে তাকায়, তবে আনায়ার চেহারা দেখে মেয়েটির চোখ বড় বড় হয়ে যায়। সে একবার জেভিয়ার তো একবার আনায়ার দিকে তাকায়। জেভিয়ার নির্বিকারভাবে তখনও ঠোঁটের উপর এক আঙুল রেখে আনায়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেয়েটা অবাক কণ্ঠে বলে ওঠে, এটা তো মিস আনায়া ম্যারি, তাই না? জেভিয়ার চোখ ঘুরে মেয়েটির দিকে তাকিয়ে গম্ভীরভাবে জবাব দেয়, নোপ, শি ইজ নট মিস আনায়া ম্যারি, শি ইজ মিসেস জেভিয়ার রেভেন। মেয়েটা দু কদম পিছিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আরও ম্যাড জেভিয়ার, তুমি আনায়া ম্যারিকে বিয়ে করেছো? জেভিয়ার চোয়াল শক্ত করে বলে, ডোন্ট শাউট ক্যাথলিন, আমার উপর জোরে কথা বলা আমি পছন্দ করি না, ইউ নো রাইট। ক্যাথলিন চুপসে যাওয়া চেহারায় একবার ল্যাপটপ স্ক্রিন তো একবার জেভিয়ারের দিকে তাকালো। এরপর ধীর কণ্ঠে বলল, জেভিয়ার, তুমি ওকে বিয়ে কেন করলে? তুমি কি জানো না এতে তোমার লাইফও রিস্কে পড়ে গিয়েছে? আর তুমি তো গিয়েছিলে ওকে। বাকিটা শেষ করার আগে জেভিয়ার গর্জন করে উঠল, বি কোয়াইট ক্যাথলিন, জাস্ট গো ফ্রম হেয়ার রাইট নাও। ক্যাথলিন আর কিছু বলার সাহস করল না। সে চোখ নামিয়ে সেইখান থেকে প্রস্থান করলো। গাড়ির ভেতর এখনো মেয়েটার বুক ধড়ফড় করছে। বাইরের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেলেও তার মনে হচ্ছে কেউ যেন ঠিক পেছনে আছে। ব্যাক সিটের নিচে কুঁকড়ে বসে আছে সে। চুল মুখে লেগে আছে, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর ধকধক শব্দ বাজছে। হঠাৎ গর্জন করে ইঞ্জিন স্টার্ট হলো। চমকে উঠে ঠোঁট চেপে ধরলো মেয়েটা। মুহূর্তের মধ্যে গাড়ি এগোতে লাগলো। চাকার কম্পনে শরীর দুলে উঠল। সেই কাঁপুনিতে ভয়ে গলা শুকিয়ে এলো তার। ধীরে ধীরে মাথা তুলল। ফ্রন্ট মিররে চোখ পড়তেই বুকের ভেতর কেমন যেন জমে গেল সব কিছু। দুটি গভীর ব্রাউন চোখ শান্তভাবে সরাসরি তার চোখে আটকে আছে। অ্যালেক্সের ভ্রু কুঁচকে উঠল। মুহূর্তে গাড়ি রাস্তায় থামিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখে পড়ল নীলাভ চোখের এক মেয়ে, মুখে আতঙ্কের ছাপ, ঠোঁট শুকিয়ে ফাঁক হয়ে আছে। সে স্থির হয়ে তাকিয়ে আছে অ্যালেক্সের দিকে, যেন সামান্য নড়লেই তার বিপদ ডেকে আনবে। অ্যালেক্সের ভ্রু কুঁচকে আছে, গলার স্বর ভারী আর ধমকের মতো, এই মেয়ে, তুমি কে? আমার গাড়িতে কি করছো? মেয়েটার ঠোঁট কাঁপছে, বুক ধড়ফড় করছে, কণ্ঠটা কেমন যেন ভাঙা ভাঙা। আশলি আমার নাম। অ্যালেক্স গলা নামাল না, বরং আরও কঠিন স্বরে বলল, আমার গাড়িতে কি করছো তুমি? অ্যাশলি চোখ নামিয়ে ফেলল, শব্দ বেরোল না মুখ থেকে। অ্যালেক্সের ধৈর্য শেষ হয়ে আসতে, এই মেয়ে উত্তর দিচ্ছ না কেন? তবুও নীরবতা। অ্যালেক্স বিরক্তিতে স্টিয়ারিং ছেড়ে বলল, নামো আমার গাড়ি থেকে। অ্যাশলি অসহায় চোখে একবার তাকালো তার দিকে, শুধু চোখে ছিল ভয়ের ছাপ আর অনুনয়। অ্যালেক্স দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে বাইরে নেমে এলো। নিজের হাতে মেয়েটাকে টেনে নামাবে ঠিক করেই ফেলেছে। সে দরজা খুলতে যেতেই অ্যাশলির চোখ হঠাৎ সিটের একপাশে পড়ে গেল। সেখানে পড়ে আছে একটা ছোট্ট ছুরি। কি করবে না ভেবে না পেয়েই মুহূর্তেই সেটা হাতে তুলে নিল। অ্যালেক্স হাত বাড়িয়ে তাকে টানতে যাবে, আর তখনই ছুরিটা সামনে তুলে ধরল অ্যাশলি, সরাসরি অ্যালেক্সের দিকে তাক করে। অ্যালেক্স থেমে গেল, বিরক্তিতে কপাল আরও কুঁচকে গেল তার। অ্যাশলির হাত কাঁপছে অবিরাম, চোখে একরাশ ভয় আর অনুনয়। সে কোনো মতে বলল, প্লিজ আমাকে একটু আমার বাড়ি অবধি পৌঁছে দেবেন। অ্যালেক্স কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্য মেশানো এক বাঁকা হাসি ফুটে উঠল। ছুরি বোধ হয় প্রথমবার ধরলে, তাই তো এত হাত কাঁপছে, তাই না? অ্যাশলি চমকে শুকনো একটা ঢোক গিলল। চোখের পাতা একবার কেঁপে উঠল। অ্যালেক্সের চোখে তখন ঠান্ডা ধারালো দৃষ্টি, গলা একই রকম গম্ভীর। ভয় দেখাতে গেলে নিজে ভয় পেয়ে কাঁপতে হয় না? শত্রুপক্ষের সামনে দুর্বলতা দেখানো উচিত নয়। অ্যাশলির শ্বাস ভারী হয়ে উঠল। ছুরিটা তার হাতে আরও অস্থিরভাবে কাঁপতে লাগলো। মেয়েটা ভয়ে ভয়ে আবার অনুনয় করে বলল, প্লিজ, আমি অনেক বিপদে পড়েছি, সাহায্য করুন, আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। অ্যালেক্স চোখ কপালে তুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার বোধহয় একটু করুণা হলো মেয়েটার প্রতি। সে তারপর বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, লোকেশন?
মেয়েটা কাঁপতে কাঁপতে ফটাফট ঠিকানা বলে দিল। অ্যালেক্স আর কথা বাড়ালো না, এক হাত দিয়ে ড্রাইভিং সিটে দরজা খুলে বসে পড়লো। গাড়ির ইঞ্জিন নীরবে গর্জন করতে শুরু করলো। কেটে গিয়েছে এক সপ্তাহ। আনায় নিজের রুমে পায়চারি করছে আর হাত কচলাচ্ছে। সে কিছুতেই হিসেব মেলাতে পারছে না। আনায়ের মাথায় ঘুরছে এই বাড়ির রহস্য। সে হাজার চেষ্টা করেও এই বাড়ির নারী রহস্য উদ্ঘাটন করতে পারছে না। গত কয়েকদিন ধরে বাড়ির পরিবেশ অস্বাভাবিকভাবে শান্ত, যার কারণ আনায়ের কাছে অজানা। সবাই যেন শান্ত, কিন্তু সেই শান্তির পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। অ্যালেক্সও বাড়িতে নেই। সে শুনেছে কিছুদিন আগে কিভাবে যেন তার মাথা ফেটে গিয়েছিল এবং সেই কারণে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল। আনায়া মনে মনে ভাবছে, এইসব ঘটনা কি শুধু দুর্ঘটনা, নাকি আরও গভীর কোনো গোপন রহস্য আছে যা সে জানে না। কিন্তু গতকাল রাতে যা দেখলো তা আবারও তার ঘুম হারাম করে দিয়েছে। এক অদ্ভুত ভয়, এক অজানা আগ্রাসন মনের ভেতরে একরাশ প্রশ্ন জেগে উঠেছে। কিছুদিন আগে আনায়া অনেক জোর করে এক সার্ভেন্টের থেকে জানতে পেরেছিল গ্যারেজের পেছনের জায়গার কথা। সেই জায়গায় কারো যাওয়া নিষিদ্ধ। সার্ভেন্ট তাকে জানিয়েছিল, ম্যাম, সেটি একটি নিষিদ্ধ জায়গা, সেইখানে সবার যাওয়ার অনুমতি নেই। সেখান থেকে প্রায়ই মানুষের গোঙানির চিৎকার শোনা যায়। আনায়া স্থির হয়ে বসে, মাথায় অসহ্য প্রশ্নের ভার। এই বাড়ি, এই চুপচাপ পরিবেশ আর সেই গ্যারেজের পেছনের অজানা রহস্য, সবকিছুই তাকে ক্রমশ ভেতর থেকে চাবুকের মতো আঘাত করছে। সেই সার্ভেন্টের মুখে এইসব শোনার পর থেকেই আনায়ের মনে ভয় জন্মেছিল। কিন্তু সেই ভয় যেন দ্বিগুণ হয়ে বাড়ল গতকালের দৃশ্য দেখে। ওই ঘটনার পর থেকে সার্ভেন্টটিকে আর দেখেনি আনায়া। ভেবেছিল হয়তো ছুটিতে আছে বা অন্য কোথাও কাজে পাঠানো হয়েছে। কিন্তু কাল রাতে যা ঘটল তা তার সমস্ত চিন্তাকে আরও জটিল করে দিল। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আনায়ার জেভিয়ারের মেসেজের শব্দে। জেভিয়ার অন্য শহরে যাওয়ার পর থেকে প্রায়ই হুটহাট যখন তখন কল দেয়, মেসেজ পাঠায়। এতে আনায়া বিরক্ত লাগে না, বরং তার ভালোই লাগে। একরকম ভালো লাগার অনুভূতি হয়। কিন্তু সেদিন রাতটা অন্যরকম ছিল। বাইরে হালকা গুড়ি গুড়ি বরফ পড়ছিল। পুরোপুরি স্নোফল নয়, আবার পুরোপুরি থেমেও নেই। আকাশ থেকে নীরবে ভেসে আসা ছোট ছোট সাদা কণাগুলো এক অদ্ভুত নীরবতা তৈরি করছিল। আনায়া মেসেজ রিপ্লাই দিতে গিয়ে থেমে গেল। বাইরে থেকে ভেসে এলো এক মৃদু শব্দ, যেন ভারী কিছু টানা হচ্ছে জমাট বরফের ওপর দিয়ে। তার কানে তখন বাজছে সার্ভেন্টের সেই সতর্কবাণী, ম্যাম, ওই জায়গায় যাওয়া কখনো ঠিক নয়। রাতে সেখান থেকে চিৎকার শোনা যায়। হৃদস্পন্দন বেড়ে গেল আনায়ার। সে ধীরে ধীরে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। বাহিরে তাকিয়ে আনায়ার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। গাঢ় শীতের রাত, সাদা বরফের উপর নরম আলো ছড়িয়ে পড়েছে। তার চোখের সামনে জেভিয়ারের বাবা ভারী কোট গায়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন, আর তার পেছনে একজন লোক দুহাতে কিছু টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে আনায়া বুঝতেই পারেনি সেটা কি, কিন্তু মুহূর্তের মধ্যেই গলা শুকিয়ে গেল, আঙুলে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওটা সেই সার্ভেন্টের নিথর দেহ। মাথার পাশে গাঢ় রক্ত জমাট বেঁধে গেছে, আর বরফের সাদা চাদরের ওপর দিয়ে টেনে নিয়ে যেতে যেতে এক পথ লাল হয়ে উঠছে। শীতল বাতাসে ভেসে আসছে লোহার গন্ধ, রক্তের গন্ধ। প্রতিটি টানে কুঁচকে যাচ্ছে বরফ, রক্ত মিশে যাচ্ছে সাদা কণার ভেতর, আর সেই রং যেন চোখ ফেটে ঢুকে যাচ্ছে আনার ভেতরে। তারা ধীরে ধীরে এগোচ্ছে গন্তব্য, ওই নিষিদ্ধ গ্যারেজের পেছন দিক। আনার হৃৎপিণ্ড যেন কান পর্যন্ত উঠে এসেছে। বুকের ভেতর ধপধপ শব্দ যেন বাইরেও শোনা যাচ্ছে। সে জানালার পর্দা আস্তে টেনে দিলেও চোখ সরাতে পারল না। আনায়ের হাত ঠান্ডা হয়ে গেছে, ঠোঁট অনিচ্ছায় কেঁপে উঠছে। গলার ভেতর জমে থাকা আতঙ্কের ঢোক গিলতে গিয়েও যেন পারল না। আনায়া হঠাৎ চমকে বর্তমান ভাবনায় ফিরে এলো। গতরাতের দৃশ্য তার চোখে এখনো স্পষ্ট, সাদা বরফ, রক্তের দাগ, আর সেই নিষিদ্ধ গ্যারেজের দিকে টেনে নিয়ে যাওয়া লাশ। আর সে স্থির সিদ্ধান্ত নিয়েছে এই রহস্যের শেষ পর্যন্ত যাবে। যা হোক না কেন, একবার ওই দিকে যেতেই হবে। মাথার পরিকল্পনা ঘুরছিল সকাল থেকেই। এখনও জেভিয়ারের বাবা বাড়িতে ফেরেনি। রাত হলে ফিরবে, আর অ্যারিক্স তো কিছুদিন যাবৎ বাড়িতেই নেই। চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা, যা আনায়ের কাছে আর সুযোগের সংকেত মনে হলো। ধীরে ধীরে রুম থেকে বের হলো সে। দরজার হ্যাজেলে হাত রাখতেই চারপাশে নিস্তব্ধতা তার কানে গুমোট হয়ে বাজল। বুকের ভেতর ধুকপুকানি স্পষ্ট, তবুও পা থামালো না। আলমারি খুলে গায়ে দিল মোটা কালো জ্যাকেট, যেন শরীরের কোনো অংশ খোলা না থাকে। হুডিটা মাথায় টেনে মুখটাও ঢেকে নিল ভালোভাবে। পদক্ষেপ যতটা সম্ভব নীরব রেখে করিডোর পেরোলো। ছায়ার মধ্যে মিলিয়ে গিয়ে ধীরে ধীরে নেমে গেল সিঁড়ি বেয়ে।
ভেতরের আলো কম, কেবল জানালা দিয়ে ভেসে আসা ফ্যাকাশে শীতের আলো মেঝেতে পড়েছে। দরজার কাছে এসে একবার চারপাশ দেখলো, কেউ নেই। আর সবকিছু যেন তাকে অদ্ভুতভাবে সুযোগ করে দিচ্ছে। নিঃশব্দে লক খুলে বাইরে বেরিয়ে পড়ল। ঠান্ডা বাতাসে মুখ এসে লাগলো, শ্বাস থেকে সাদা ধোঁয়া বের হলো। তার চোখ সরাসরি গন্তব্যে, গ্যারেজের পেছনের দিক। আজ সে জানবে ওই নিষিদ্ধ জায়গায় আসলে কি লুকিয়ে আছে। আনায়া চেতনা ফিরে এলো ধীরে ধীরে। ঠোঁট শুকিয়ে গেছে, হাত পা শক্ত করে বাঁধা, আর মুখ কাপড় দিয়ে চেপে ধরা। প্রতিটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার গা ঠান্ডা মাটির উপর লেপ্টে আছে। সারা শরীরে শীতের কামড় যেন হাড় পর্যন্ত ঢুকে গেছে। হঠাৎ বরফ গলা ঠান্ডা পানি সরাসরি তার মুখে ছিটকে পড়ল। শীতলতার তীব্র আঘাতে তার সারা শরীর কেঁপে উঠল। দাঁত কটমট করতে লাগলো। ঠান্ডা শ্বাসরোধী ঝাপটায় গলা দিয়ে বেরিয়ে এলো কর্কশ এক শব্দ, যা কাপড়ে চাপা পড়ে মিলিয়ে গেল। পিটপিট করে চোখ মেলতে চাইল সে, কিন্তু ঠান্ডায় চোখের পাতা ভারী হয়ে আছে। প্রতিবার খোলার চেষ্টা করলেই আবার নামতে চাইছে। তবু অস্পষ্টভাবে চোখ খুলতেই ঝাপসা দৃষ্টির ভেতর এক লম্বা অবয়ব ভেসে উঠল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই অবয়ব নীরবে তাকিয়ে আছে তার দিকে। আনায়ার শ্বাসরুদ্ধ হয়ে এলো। হৃৎপিণ্ডের প্রতিটি ধাক্কা তার কানে তীক্ষ্ণ শব্দের মতো বাজতে লাগলো। ঝাপসা দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। আনায়ার সামনে তাকাতে দেখতে পেল অ্যারিক্স। সে এক কোণে দাঁড়িয়ে আছে, ঠোঁটে মিষ্টি কিন্তু অদ্ভুতভাবে অস্বস্তিকর এক হাসি। চোখ দুটো সরাসরি আনায়ার ওপর স্থির। আনায়া ভ্রু কুঁচকালো। ভেতরে প্রশ্নের ঝড় উঠলেও মুখে কিছু বলতে পারল না, কারণ হাত পা শক্ত করে বাঁধা। মুখে মোটা কাপড় চেপে রাখা। শ্বাস নিতে গেলেই শীতল কাপড়ের গন্ধ নাকে লাগে। শরীরে কাঁপুনি উঠছে, হাড় পর্যন্ত ঠান্ডা ঢুকে যাচ্ছে। উঠে বসতে চাইলেও কিন্তু পিঠে ও কাঁধে অদ্ভুত ব্যথার বাঁধনের চাপ তাকে নড়তে দিচ্ছে না। সে মাটিতে শুয়ে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকানোর চেষ্টা করলো। চারপাশ অন্ধকার, ঠান্ডার ভ্যাপসা গন্ধে ভরা। কোথাও কোনো জানালা নেই, শুধু অল্প আলো এসে পড়ছে ওপরের দিকে একটি সরু ফাঁক দিয়ে। মনে হচ্ছে যেন এটা কোনো বদ্ধ স্যাঁতসেঁতে ঘর বা ভূগর্ভস্থ জায়গা। হঠাৎ তার মনে পড়ল কয়েক ঘন্টা আগের ঘটনা। সে বাড়ি থেকে বেরিয়ে যখন এদিকে আসছিল, জায়গাটা অদ্ভুতভাবে গা শিউরে ওঠার মতো লাগছিল। প্রতিটি পা ফেলার সাথে সাথে মনে হচ্ছিল কেউ যেন অন্ধকার থেকে তাকিয়ে আছে। গ্যারেজের কাছে পৌঁছাতেই হঠাৎ একজোড়া হাত তার মুখ চেপে ধরল। নাকে তীব্র কটু গন্ধ ভেসে এলো কাপড় থেকে। শরীর হালকা হয়ে এলো, চোখ ভারী হয়ে গেল। আর তারপরে আনায়ার ধ্যান ভাঙল হঠাৎ। কণ্ঠে ভেসে এলো অন্ধকারের ভেতর থেকে, আনায়া ম্যারি, খুব লেট করে ফেললে এখানে আসতে। দৃষ্টি সরিয়ে দেখলো অ্যারিক্স ঠিক তার সামনে দাঁড়িয়ে, ঠোঁটে সেই অস্বস্তিকর হাসি। কতদিন ধরে অপেক্ষায় ছিলাম। তুমি কবে আসবে, কবে আসবে, কবে আসবে? প্রতিটি শব্দের মাঝে যেন ইচ্ছাকৃত বিরতি। অ্যারিক্স মাথা সামান্য কাত করে ধীরে ধীরে বলল, আর ফাইনালি আজ তুমি এলে। আমার গোডাউন ধন্য হয়ে গেল তোমার পদধূলিতে। আনার বুকের ভেতর ধড়ফড় বেড়ে গেল। কনকনে শীতে ঠোঁট কাঁপছে, কিন্তু তার গলা শুকিয়ে এসেছে, কথা বেরোতে যাচ্ছে না। তবু জোর করে শব্দ করলো, গলার ভেতর কাঁপুনি লুকানোর চেষ্টা করে। আমাকে বেঁধে রেখেছেন কেন? ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। অ্যারিক্সের ঠোঁটের কোণে ধীর এক বাঁকা হাসি ফুটল। ছেড়ে দেওয়ার জন্য বেঁধেছি নাকি? দীর্ঘ 1 বছর পরিশ্রমের পর আজ তোমাকে হাতে পেয়েছি। সে ঝুঁকে এলো আনার মুখের কাছাকাছি, কণ্ঠে অদ্ভুত ঠান্ডা স্বর। এখন জায়গা মতো সাপ্লাই দিয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। আনায়ের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। ভয় আর রাগ মিলেমিশে কণ্ঠ কাঁপন এনে দিল। আমি আপনার ভাইকে বলে দেব আপনি আমাকে বেঁধে রেখেছেন। অ্যালেক্সের হাসি এবার আরো বড় হয়ে গেল। সেই হাসির ভেতর ভয়ঙ্কর ঠাট্টা মিশে আছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে নিচু গলায় হেসে ফেলল। আমার ভাইকে বলবে? তুমি কি সত্যি জানো আমার ভাই আসলে কে? অ্যালেক্সের কথা শুনে আনায়ের বুকের ভেতর হঠাৎ ঠান্ডা শূন্যতা নেমে এলো। তার চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। গলা শুকিয়ে গেলেও কষ্ট করে শব্দ বের করলো, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে কেন বেঁধে রেখেছেন? কারণটা বলুন। অ্যারিক্স থামল, কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আনায়ার দিকে। তারপর ঠোঁটে হালকা হাসি খেলল, কিন্তু চোখে কোনো আবেগ নেই। 2 দিন অপেক্ষা করো, তোমাকে বেশি কষ্ট দেব না। 2 দিন পর ছেড়ে দেবো এখান থেকে। এই কথা বলে সে আনার মুখের বাঁধন শক্ত করে উপরে তুলে দিল। মুখ আবার শক্ত কাপড়ে চেপে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। ঠোঁটের চারপাশে কাপড়ের খসখসে স্পর্শে ত্বক জ্বালা করছে। অ্যারিক্স আর একবারও পেছনে তাকালো না, নিঃশব্দে দরজার দিকে এগোলো। লোহার দরজা খুলে ভারী শব্দে বন্ধ করলো।
অন্ধকারে শুধু সেই শব্দের প্রতিধ্বনি থেকে গেল, আর আনার বুকের ভেতর ধুকপুকানি যেন আরো জোরে বাজতে লাগলো। জেভিয়ার কিছুক্ষণ আগে একটা মিটিং সেরে ফিরেছে, ঘন্টাখানেক পর তার আবার আরেকটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু মাথার ভেতর হালকা ক্লান্তি জমে আছে। সে ওয়াশরুমে গিয়ে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে নিল, হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। টেবিলের ওপর থেকে কফির কাপ হাতে নিয়ে সোফায় বসলো। কফির গাঢ় গন্ধ ভেসে আসছে, কিন্তু তার মন অন্য কোথাও। মোবাইল হাতে তুলে আনায়কে কল করলো। রিং চলতে লাগলো, কিন্তু কেউ ধরলো না। ভ্রুকুচকে আবার কল দিল, দ্বিতীয়বার তৃতীয়বার, তবুও কোনো সাড়া নেই। জেভিয়ার চোয়াল শক্ত হয়ে উঠল, গলার পেশি ফুলে উঠল রাগে। পরের মুহূর্তেই ফোনটা জোরে ছুঁড়ে মারল বিছানার ওপর, কফির কাপ টেবিলে আছড়ে রাখলো। সে কোনো সময় নষ্ট না করে ল্যাপটপ অন করলো। ক্যামেরার লাইভ ফিড খুলতেই তার চোখে অস্বস্তির ছায়া নেমে এলো। রুমে কোথাও আনায়া নেই। জেভিয়ার ভ্রুকুচকে পুরোনো ফুটেজ বের করলো, একে একে স্ক্রল করতে লাগলো। দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে আনায়ার কোনো হদিশ নেই। শেষবার তাকে দেখা গেছে করিডোর পেরিয়ে বের হতে, তারপর আর কিছুই নেই। এখন ঘড়িতে রাত 12টা বাজে। জেভিয়ারের মুখের রং মুহূর্তে পাল্টে গেল। ঠান্ডা ভয়ঙ্কর রাগ তার চোখে ভেসে উঠল। সে দ্রুত ফোন হাতে তুলে ডায়াল করলো তার বাবার নাম্বার। প্রথম কয়েকবার রিং হওয়ার পর অবশেষে কল রিসিভ হলো। কল রিসিভ হতেই জেভিয়ারের কণ্ঠ ঠিকরে বেরিয়ে এলো, কোথায় তুমি? জন রিভেন গাড়িতে মাথা এলিয়ে দিয়ে বলল, রাস্তায় আসি, বাড়িতে যাচ্ছি। কেন? জেভিয়ার কয়েক সেকেন্ড চুপ রইল, ঠান্ডা শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, অ্যানা কোথায়? জন রিভেন ভ্রু কুঁচকালো, বাড়িতেই হবে, আর কোথায় থাকবে? জেভিয়ার হঠাৎ গর্জন করে উঠল, ওই বাড়িতে নেই। আমার কল ধরছে না ড্যাড, আমি ওকে কোথাও দেখছি না। ছেলের হঠাৎ উত্তেজিত আচরণে জন রিভেন কিছুটা অবাক হলেও শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আমি বাড়িতে গিয়ে দেখি, তুমি শান্ত হও। কিন্তু জেভিয়ারের গলায় এবার শাসানোর মতো হয়ে উঠল, ড্যাড আমি ওয়ার্নিং করেছিলাম আমার লাভ বার্থডে যাতে কিছু না হয়। তোমার ভরসায় আমি ওকে রেখে এসেছিলাম। জন রেভেন এবার কড়া স্বরে বলল, ঠান্ডা হও জেভিয়ার, একটু পর তোমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমি যদি ভুল না করি তাহলে সেইখানে অনেক বড় বড় বিজনেসম্যান আসবে। সেটা নিয়ে চিন্তা করো, এই দিকটা আমি দেখছি, তুমি যাও। এই কথা বলে তিনি ফোন কেটে দিলেন। জন রেভেন বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকলেন। চারপাশে নিস্তব্ধতা, বিশাল বাড়ি অথচ ফাঁকা। তিনি সার্ভেন্টদের ডেকে আনলেন, একে একে সবার কাছে জিজ্ঞাসা করলেন, আনায়া কোথায়, তার খোঁজ কেউ জানে নাকি? সবাই মাথা নাড়ল যে না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আনায়ার কোনো হদিশ নেই। জন রেভেনের মুখের ভাঁজ গভীর হলো। ছেলেকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়তেই অস্বস্তি বাড়তে লাগলো। তিনি ফোন বের করলেন, ডায়াল করলেন একটি নম্বর। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, ইয়েস ড্যাড, বলো। জন রেভেন সরাসরি বললেন, কোথায় আছো অ্যারিক্স? অ্যারিক্স হালকা উদাস স্বরে উত্তর দিল, ক্লাবে আছি। জন রেভেনের কণ্ঠ কড়া হয়ে উঠল, আনায়া কোথায় অ্যারিক্স? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর অ্যারিক্স ঠান্ডা স্বরে বলল, আই ডোন্ট নো। জন রেভেন রাগে দাঁতে দাঁত কিরমির করে বললেন, মিথ্যা বলো না, বলো কোথায় রেখেছো। তোমার ভাই খোঁজ পেয়ে গিয়েছে মেয়েটা বাড়িতে নেই, আমি কোনো রকমে সামাল দিয়েছি। অ্যারিক্স হালকা হেসে বলল, আমি বুঝছি না তোমার বড় ছেলের মেয়েটার জন্য এত প্রেম আসতে কোথা থেকে। ওর মাঝে তো প্রেম নামের সিস্টেমই ছিল না। একটু থেমে আবার বলল, যে কাজ ও 2 দিন পর করতো, আমি সেই কাজ 2 দিন আগে করে দিচ্ছি। তুমি চাপ নিও না, কালকের মধ্যেই একটা ব্যবস্থা করছি আমি। কথাগুলো বলে অ্যারিক্স ফোন কেটে দিল। মাটিতে শুয়ে আছে আনায়া, অন্ধকার ঠান্ডা ঘরের কংক্রিটের ওপর। শরীরের সবটুকু উষ্ণতা যেন জমে বরফ হয়ে গেছে। গায়ে শুধু এক টুকরো পাতলা সোয়েটার, মোটা জ্যাকেটটা একপাশে পড়ে আছে। সে কিভাবে খুলে রেখেছিল মনে করতে পারছে না। শীতের প্রকোপে ঠোঁট কাঁপছে অনবরত, সাদা হয়ে ফেটে গেছে। ফাটল থেকে ছোট ছোট দাগ কেটে রক্ত শুকিয়ে জমে আছে। শরীরের রঙও যেন কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। হাত পা বাঁধা, এতবার মুক্ত হওয়ার চেষ্টা করেছে যে কবজি আর গোড়ালির চামড়া ছিঁড়ে লালচে দাগ বসে গেছে। প্রতিবার দড়ির সঙ্গে চামড়া ঘষা লেগে নতুন করে রক্ত ঝরছে। মুখ শক্ত করে বেঁধে রাখা কাপড়ের কারণে শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে। ঠোঁটের দুপাশ ছুলে গিয়েছে, চামড়া উঠে গিয়ে লাল হয়ে আছে। প্রতিবার নিঃশ্বাস নিতে গিয়েও কষ্টে দম আটকে আসছে। চারপাশে এক ধরনের পচা গন্ধ, শ্বাস নিতে গেলেই মনে হয় পেটের ভেতর সবকিছু উল্টে আসবে। চোখ ঘুরিয়ে দেখলো কোনায় ছিটকে থাকা এক মৃতদেহ, হয়তো কোনো আগের বন্দির লাশ, যেটা পচে গিয়ে নড়বড়ে হয়ে গেছে। চারপাশে অগণিত পোকামাকড় ঘুরছে, সাদা হলদে কৃমির মতো কীটগুলো লাশের গা থেকে খসে ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আনায়ের বুক ধকধক করতে শুরু করলো। কাঁপতে থাকা তার শরীর হঠাৎ আরো শক্ত হয়ে গেল।
এক ঝাঁক পোকা ফ্লোর বেয়ে তার পায়ের কাছে চলে এসেছে। পর মুহূর্তে অনুভব করলো ঠান্ডায় লেপ্টে থাকা একটা কিছু তার গা বেয়ে উপরে উঠছে। তার বাঁধা পা ঝাঁকিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু দড়ির টানা শীতের অবসাতায় পা এক চুলও নড়ল না। সেই পোকাগুলো হেঁটে হেঁটে ধীরে ধীরে তার উড়ু হয়ে কোমরের দিকে এগোতে লাগলো। শীত আর আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চিৎকার দিতে চাইলো, কিন্তু মুখের বেঁধে রাখা কাপড়ে দম আটকে শুধু গো গো শব্দ বেরোলো। শরীর বাঁকিয়ে বারবার মাটিতে ঠেসে ঠেসে পোকাগুলো সরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। কাপড়ের ভেতর থেকে তার দমকিত কান্নার শব্দ বেরোচ্ছে, অসহায়, তীব্র আতঙ্কে ভরা। ঠান্ডায় জমে যাওয়া শরীরের ভেতর কেবল এখন মৃত্যু ভয়ের ঝড় বইছে। আয়নার চোখে পানি জমে উঠেছে, কিন্তু সেই পানিও ঠান্ডায় শুকিয়ে যাচ্ছে দ্রুত। চোখ আধ খোলা হয়ে পিটপিট করে দেখা ঝাপসা, শরীর কাঁপছে অজান্তেই। মনে হচ্ছে প্রতিটি মুহূর্তে যেন জীবনটা ধীরে ধীরে ফুরিয়ে আসছে। তার বুকের ভেতর ভয় আর অসহায়তা ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। হাত পা ছটফট করছে, কিন্তু জানে কোনো লাভ নেই। এই অমানবিক শীতে, এই লোহার দড়ির বাঁধনে সে শুধু ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তার বুক থেকে চিৎকার বেরিয়ে আসতেছে চাইছে। জেভিয়ারের পায়ের শব্দ করিডোরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলছে। টালমাটাল পায়ে সে এগোচ্ছে, শরীরটা এদিক ওদিক হেলে পড়ছে বারবার। চোখ লালছে, দৃষ্টি আধো খোলা। তার হাত শক্ত করে ধরে রেখেছে ইলোরা। বারবার চেষ্টা করছে তাকে সামলাতে। স্টপ জেভি, তুমি ঠিকমতো হাঁটতেই পারছো না। কিন্তু সে শুনছে না। সে শুধু বিড়বিড় করে যাচ্ছে, লাভবার্ড, আমার লাভবার্ড, কোথায় আমার লাভবার্ড, আমার লাভবার্ড। ইলোরা একবার তার বাবার দিকে তাকালো। জন রেভেন গম্ভীর মুখে তাদের দুজনের পেছনে হাঁটছিলেন। ইলোরা হাতের ইশারায় বোঝালো জেভিয়ার আর নিজের নিয়ন্ত্রণে নেই। মিটিংটা মাত্র শেষ হয়েছে, অথচ পুরোটা সময় জেভিয়ার একদম অস্থির ছিল। কাগজের দিকে চোখ ছিল বটে, কিন্তু মনের ভেতরে শুধু আনায়ের অনুপস্থিতি তাড়া করছিল তাকে। শেষে চাপ সামলাতে না পেরে গ্লাসে ড্রিঙ্কস ঢেলে নেয় নিজেকে শান্ত করার জন্য, কিন্তু এভাবে শরীর ভেঙে পড়বে তা সে নিজেও কল্পনা করেনি। এখন মনে হচ্ছে রক্তের ভেতর দিয়ে আগুন ছুটে বেড়াচ্ছে, মাথা ঘুরছে, সবকিছু ঘোলা লাগছে। ইলোরা ফিসফিস করে বাবাকে বলল, ড্যাড, এভরিথিং ইজ অল রাইট। ওই নিজেকে সামলানোর মতো অবস্থায় নেই। জন রেভেন ভারী কণ্ঠে উত্তর দিলেন, ঠোঁট বাঁকিয়ে বললেন, অল দ্য বেস্ট মাই লাভ। জেভিয়ার হঠাৎ থেমে গিয়ে দেওয়ালে হাত ঠেকালো। কপালে ঘাম জমেছে, শ্বাস ভারী হয়ে উঠেছে। আমাকে আমার রুমে নিতে হবে না, আমি ঠিক আছি। কণ্ঠে ছিল এক ধরনের অহংকার, কিন্তু শরীর আর তা মানছিল না। ইলোরা কষে তার হাত ধরল, চোখ শক্ত করে বলল, না, তুমি ঠিক নেই, একদমই নেই, এখনই রুমে যাচ্ছ। জন রেভেন তখন সামনের দিকের হোটেল স্যুটের দরজা খুলে দিলেন। আর কিছু বলার আগেই জেভিয়ার হোঁচট খেয়ে ভেতরে ঢুকে পড়ল। হোটেল রুমে ঢুকে ইলোরা দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। নরম আলোয় ঢাকা ঘরটাতে এক অদ্ভুত নীরবতা। জেভিয়ার টালমাটাল ভঙ্গিতে ঢুকলো ভেতরে। চোখ দুটো লালচে, মুখটা ঘোলাটে, হাঁটতে গিয়ে বারবার টলছে। শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। আসলে এর পেছনে কারণও আছে। ইলোরা জেভিয়ারের গ্লাসে সামান্য ক্যাটামিল মিশিয়ে দিয়েছিল। এই নেশাজাতীয় পদার্থটুকুই যথেষ্ট ছিল তাকে নিজের সজ্ঞানহীন করে ফেলার জন্য। জেভিয়ার ভেবেছিল হয়তো ও নিজে একটু বেশি ড্রিঙ্ক করেছে, কিন্তু সত্যিটা অন্য। তার শরীর দুর্বল হয়ে গেছে, চোখ ঝাপসা দেখছে, মস্তিষ্ক আর শরীর সমন্বয় করতে পারছে না। ইলোরা ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। অনেক কষ্টে সে আর জেভিয়ারকে নিজের করে পাওয়ার একটা ফোন দিয়ে এঁটেছে। সে হাত বাড়িয়ে জেভিয়ারের কাঁধে ছোঁয়া মাত্রই জেভিয়ার ঝটকা দিয়ে হাত ফেলে দিল। টলতে টলতে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, হু আর ইউ? আমাকে টাচ করছো কেন? আমার লাভ বার্ড ছাড়া আমাকে টাচ করার অধিকার আর কারো নেই। শুনছো? তোমার হাত কেটে আমি আমার পোষা কুকুরকে খাওয়াবো। ইলোরা এক মুহূর্তে স্থির দাঁড়িয়ে রইল। চোখ দুটোতে জমে উঠল বিরক্তি আর ক্ষোভ। এত কিছু করলো সে, ড্রিঙ্কে নেশা ওষুধ মেশালো, পরিস্থিতি তৈরি করলো শুধু জেভিয়ারকে কাছে পাওয়ার জন্য। অথচ জেভিয়ারের মুখে এখনো কেবল এক নাম, আনায়া। ইলোরার বুকটা জ্বলে উঠল রাগে। ঠোঁট কামড়ে দাঁতে দাঁত চেপে তাকালো জেভিয়ারের দিকে। এত কিছু করে ওই মেয়ের নাম তোর মুখ থেকে মুছতে পারছি না। তার চোখে হিংস্র আগুন জ্বলতে লাগলো। অথচ জেভিয়ার ধপ করে সোফায় বসে মাথা ধরে রইল। চোখ ঘোলা হয়ে যাচ্ছে, মুখে শুধু অস্পষ্ট শব্দ, আমার লাভবার্ড। রুমের ভেতর হালকা অন্ধকার, শুধু টেবিলে রাখা ফোনের ক্যামেরার লাল আলো টিমটিম করছে। জেভিয়ার টালমাটাল ভঙ্গিতে দাঁড়িয়ে, চোখ দুটো আধো খোলা, কপাল কুঁচকে আছে, কিন্তু এখনো ভয়ঙ্কর লাগছে। ইলোরা ঠোঁটে এক বিকৃত হাসি টেনে এগিয়ে এলো। তার মাথায় তখন একটাই পরিকল্পনা, যেভাবেই হোক জেভিয়ারকে নিজের করে নেওয়া।
সে ফিসফিস করে বলল, জেভিয়ার, আমি তোমার লাভবার্ড, তোমার ভালোবাসা আমি দেখতে পাচ্ছ না? জেভিয়ার থমকে দাঁড়িয়ে গেল, ভ্রুকুচকে তাকিয়ে রইল তার দিকে। মাথার ভেতর যেন কুয়াশা, কিছুই পরিষ্কার না, সত্য মিথ্যে গুলিয়ে যাচ্ছে। ইলোরা আরও কাছে এলো, তার হাত দুটো দিয়ে জেভিয়ারের দুই গাল ধরে ফিসফিস করে বলল, কাছে টেনে নাও আমাকে, আমি তো তোমার লাভ বার্ড। কথা শেষ হতেই ইলোরা হঠাৎ ঠোঁট বসিয়ে দিল জেভিয়ারের ঠোঁটে। তার আঙুলগুলো শার্টের বোতামে খেলা করতে লাগলো, একে একে খুলে দিচ্ছে। ফোনের ক্যামেরায় সব কিছু বন্দি হচ্ছে, যেন তার পাতা ফাঁদে শিকার আটকে পড়েছে। কয়েক সেকেন্ড কেটে গেল, জেভিয়ার প্রথমে কিছুই বুঝে উঠতে পারল না, মাথা ঘুরছে, শরীর দুর্বল, সব যেন থমকে গেছে। কিন্তু হঠাৎই তার রক্তে আগুন বইতে লাগলো, চোখ দুটো রক্তাভ হয়ে উঠল, দাঁত কিচিয়ে গর্জে উঠল। সে প্রচণ্ড জোরে ইলোরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। এরপর বজ্রের মতো হাত উঠল, দুই গালে সপাটে চড় বসল, শব্দটা ঘরে দেওয়ালে প্রতিধ্বনি তুলল। ইলোরা একদিকে লুটিয়ে পড়ল, ঠোঁট ফেটে গেল, গাল লালচে ফুলে উঠল, চোখে পানি চলে এলো ব্যথায় আর অপমানে। জেভিয়ার হাঁপাচ্ছে, চোখ লাল, বুক ওঠানামা করছে। সে দাঁত কিচিয়ে বলল, বলেছি না আমার লাভবার্ড শুধু একজন? তার জায়গায় আসতে চাইছিস কোন সাহসে, হ্যাঁ? তোর কি মনে হয় আমি আমার লাভবার্ডের গায়ের গন্ধ আমি চিনি না? রুমের বাতাস হঠাৎই ভারী হয়ে উঠল, জেভিয়ারের চোখ এখন পুরো রক্তাভ, শিরাগুলো ফুলে উঠেছে, মুখে খোলা নেশার ছাপ থাকলেও তার ভেতরের হিংস্র রূপটা দমিয়ে রাখা যাচ্ছে না। সে ধীরে ধীরে ইলোরার দিকে এগিয়ে এলো, প্রতিটা পা যেন মাটিকে কাঁপিয়ে তুলছে। ইলোরা মেঝেতে বসে, গাল ফুলে উঠেছে, ঠোঁট ফাটা, তবুও ক্যামেরার কোণে চোখ ঘুরিয়ে দেখছে সবকিছু রেকর্ড হচ্ছে। জেভিয়ার ঝুঁকে গিয়ে তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। ইলোরার মাথা হঠাৎ পেছনে টেনে তুলল, হিসহিস করে বলল, তোর কলিজা আমি টুকরো টুকরো করে কেটে দেখতে চাই, আসলে কত বড় তোর কলিজাটা। চোখে অমানসিক আগুন, হাতের শক্তিতে ইলোরার ঘাড় ব্যথায় কুঁকড়ে উঠল। সে টেনে নিয়ে গিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা মারল, দেওয়ালে আছড়ে পড়তে ইলোরার কপাল ফেটে সামান্য রক্ত গড়িয়ে পড়ল। জেভিয়ার এক হাতে তার গলা চেপে ধরল, শ্বাসরোধ হয়ে আসছে ইলোরার, চোখ উল্টে যাচ্ছে। কিন্তু সেই অবস্থাতেও ইলোরার ঠোঁটে বিকৃত হাসি ফুটে উঠল, কারণ সে জানে এই প্রতিটা দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে আর তার হাতেই প্রমাণ জমছে। হঠাৎ করে নিজের মাথা দুহাতে দিয়ে চেপে ধরল জেভিয়ার, চোখ বন্ধ করে হাঁটুতে বসে পড়ল। নেশা আর রক্তে ভরা ক্রোধ একসাথে লড়ছে তার ভেতরে। আনায়া ধীরে ধীরে চোখ মেলে তাকালো, দরজায় ভারী শব্দটা ঘরে প্রতিধ্বনিত হলো। অন্ধকার ঘরে আলো ঢুকতেই আনায়ের চোখে এক মুহূর্তের জন্য ব্যথার দপদপানি শুরু হলো। সারা রাত ঘুম নেই, চোখের নিচে কালো দাগ জমে গেছে, ঠোঁট শুকিয়ে ফেটে রক্ত জমে শক্ত হয়ে আছে। কাল রাত থেকে কিছু খায়নি সে, বুকের ভেতর খালি খালি লাগছে, মাথা ঘুরছে। অ্যারিক্স ভেতরে ঢুকলো, তার হাতে এক প্লেট খাবার। সে ধীরে এসে আনার মুখের বাঁধন খুলে দিল। আনায় শ্বাস নিয়ে তীব্র ব্যথায় চোখ কুঁচকে ফেলল, মুখের কোনায় রক্তের দাগ এখনো শুকায়নি। অ্যারিক্স এবার তার হাতের দড়ি খুলে দিল, তারপর খাবারটা সামনে ঠেলে দিয়ে ঠান্ডা গলায় বলল, ফাস্ট খাও, বেরোতে হবে। আনায়ের ভ্রু কুঁচকে গেল, সে ধীরে ক্লান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায়, কেন? অ্যারিক্স সামান্য হেসে চোখ নামিয়ে বলল, ভেবেছিলাম অন্তত 2 দিন থাকবে তুমি এখানে, কিন্তু তার সুযোগ নেই। ভাই তোমাকে আজই বিদায় করতে বলেছে, কিছুক্ষণের মধ্যে মানুষ আসবে তোমাকে নিতে। আনায়া হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল, ঠোঁট কাঁপছে। কি? জেভিয়ার আমাকে বিদায় করতে বলেছে মানে কি? অ্যারিক্স এবার গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলায় বলল, দেখো, ভাই তোমাকে এখানে এনেছে তার নিজের কাজের জন্য, এই পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু না। তোমার সাথে একসাথে থেকেছে বলে এটা ভেবো না যে সে তোমাকে ভালোবাসে। ভাইয়ের কাছে লাভ, ব্যবসার প্ল্যানই সব কিছু। আনার বুকটা হঠাৎ করে ভারী হয়ে উঠল, গলার ভেতর কিছু আটকে গেল, কিন্তু ঠোঁটে কোনো শব্দ বের হলো না, শুধু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল শুকনো গালের ওপর। আনায়া দাঁতে দাঁত চেপে রাগ আর ব্যথায় ভরা গলায় বলল, ফালতু মিথ্যে কথা বলবেন না, আমি বিশ্বাস করি না এইসব। অ্যারিক্স ঠোঁট বাঁকিয়ে ফিসেল হাসল, চোখের কোণায় কূটবুদ্ধি ঝিলিক। বিশ্বাস করো না, কিন্তু এটাই সত্যি, ভাই যদি ভালোবাসে তবে ইলোরাকেই ভালোবাসে। দেখো না, একসাথে বিজনেস ট্রিপে আছে, একই জায়গায় থাকছে ওরা। আনার বুক হঠাৎই ভারী হয়ে এলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন, চোখ ভিজে উঠছে, কিন্তু সে মাথা ঝাঁকিয়ে গলায় জোর আনলো, আমি বিশ্বাস করি না, আপনি আমাকে মিথ্যে বলে দূরে সরাতে পারবেন না। অ্যারিক্স এবার আরও কাছে ঝুঁকে এসে ধীরে ধীরে বলল, ভাই সরানোর আগে আমি সরিয়ে দিতে চাচ্ছিলাম তোমাকে, নয়তো পরে কষ্ট বেশি পাবে। আমি আবার মানুষকে কষ্টে দেখতে পারি না, বেশি ভালো হতো যদি নিজে থেকেই সরে যেতে।
আনায়া চোখ মেলে কঠিন দৃষ্টি ছুড়ে দিল। গলা কাঁপছে, তবু ধীরভাবে বলল, এইসব আমি মানি না। বললাম না জেভিয়ার নিজে এসে বললে আমি বিশ্বাস করব, নয়তো না। অ্যারিক্স এবার ভুরু উঁচু করল, ঠোঁটে আবার সেই শয়তানি হাসি। ও তাহলে প্রমাণ চাই? ওয়েল, একটা জিনিস দেখাই তোমায়। কথা বলেই সে নিজের ফোনটা বের করলো, স্ক্রিনে কয়েকটা ট্যাপ করলো, তারপর ক্যামেরা উল্টে আনায়ের সামনে ধরলো। জেভিয়ার এবং ইলোরার গভীরতম চুম্বনের দৃশ্য পরিষ্কার ভেসে ওঠে স্ক্রিনে। আনায়া ঝাপসা চোখে স্ক্রিনের দিকে পলক্ষীনভাবে চেয়ে থাকে। তার চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে থাকে ফোয়ারার মতো। তবুও সে নির্বিকার। কি বলবে সে? তার তো বলার আর কিছুই নেই। অ্যারিক্স চোখ সরু করে আনায়ের দিকে তাকালো, মুখে শয়তানি এক ঠান্ডা হাসি। এটা কি ফেক মনে হচ্ছে তোমার কাছে? হুম। তুমি চাইলে আমি ভাইকে একবার কল দিয়ে দেখাই কাল সারা রাত ভাই কি করেছে। আনায়ের বুক ধকধক করছে, টলমল চোখে সে অ্যারিক্সের দিকে তাকিয়ে রইল। ঠোঁট কাঁপছে, অথচ গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। চোখের কোণে পানি জমে ঝাপসা করে দিল চারপাশটা। অ্যারিক্স ঠোঁটের কোণায় বাঁকা হাসি টেনে হালকা ঝুঁকে আবার বলল, দ্রুত বলো, কি করতে চাও তুমি? কিছুক্ষণ নীরবতা। আনায়ের চোখ নামিয়ে ফেলল, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাড় ভাঙা ব্যথা নিয়ে ভাঙা গলায় ফিসফিস করে বলল, কখন আসবে মানুষ আমাকে নিতে? তার কণ্ঠে এমন ভাঙাচোরা হাহাকার ছিল, যেন নিজের ভেতর থেকেই সে ভেঙে পড়ছে। অ্যারিক্স দাঁত বের করে একরকম হেসেই বলে, চলে আসবে আধা ঘন্টার মধ্যে। তুমি খেয়ে নাও, আমি দেখে আসছি তারা কত দূরে আছে। কথা শেষ করেই দরজা লক করে চলে যায় সে। ভারী লোহার দরজাটা বন্ধ হওয়ার শব্দ যেন আঘাত হয়ে বাজলো আনায়ের বুকে। ঘরে হঠাৎ আবার ভুতুড়ে নীরবতা নেমে এলো। আনায়া একদম চুপ করে বসে রইল, চোখের সামনে রাখা খাবারের দিকে একবার তাকালো, তারপর দু চোখ ভিজে ঝাপসা হয়ে গেল। বুকের ভেতরটা হু হু করে উঠল, মনে হলো কেউ শক্ত করে শেকড় বেঁধে টেনে ধরে আছে, তবু শ্বাস নিচ্ছে না। সে মুখটা দুই হাঁটুর ভাঁজে গুজে দিল, আর ঠিক তখনই ফুপিয়ে কেঁদে উঠল। গলা দিয়ে ভাঙাচোরা শব্দ বেরোলো, কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? কেন? ঠোঁট শুকিয়ে গেছে, পাশে চুলে রক্ত জমে কালো হয়ে আছে। চোখের পানিতে সেই রক্তের দাগগুলো গলে গড়িয়ে পড়ছে গালে। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে, কিন্তু ভেতরের ব্যথা তার চেয়ে অনেক বেশি। খাবারের প্লেটটা তার সামনে পড়ে আছে, অথচ সে তাকিয়ে থেকেও হাত তুলতে পারছে না। ঘরের দেওয়াল যেন তার কান্নার আওয়াজ গিলে নিচ্ছে। বাইরে থেকে কোনো আলো আসছে না, শুধু বুক ভাঙা হাহাকার ভাসছে। তার কণ্ঠ কেঁপে উঠল, জেভিয়ার, আমি কি সত্যি তোমার কাছে কিছু ছিলাম না? এক একটা কান্নার ফোঁটা মেঝেতে পড়ছে, যেন প্রতিটা শব্দের সাথে তার প্রাণটাও গলে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণ পর অ্যারিক্স আসলো, খেয়াল করলো আনায়া খাবারের পাশে পড়ে আছে, কিছু খায়নি। বুড়ো কুচকে ফেললো অ্যারিক্স। কিছু বলার আগেই আনায়া ফিসফিস করে বলল, আমাকে কি নিতে চলে এসেছে? অ্যারিক্স হালকা সুরে বলল, হুম, তবে তুমি কেন খাওনি? এমনি ইচ্ছে হয়নি, ভাঙা গলায় উত্তর দিল আনায়া। অ্যারিক্স ধীরে ধীরে আনায়ার হাত খুলল। ঠিক তখনই তিনজন কালো পোশাকধারী ব্যক্তি প্রবেশ করলো। তাদের মুখ কারোটাই দেখা যাচ্ছে না, পুরোপুরি ঢাকা। তারা এসে আনায়াকে ধরার চেষ্টা করলো। পেছন থেকে একজন কণ্ঠে হুঁশিয়ারি দিল, ধরিস না, ভুলেও স্যার মেরেই ফেলবে। আনায়ার হাত পা অচল, দীর্ঘ সময় ধরে বাধা থাকার কারণে নিজে দাঁড়াতেও কষ্ট হচ্ছে। তবু ধীরে ধীরে সে এগোলো। বাইরে পা রাখতে চোখের সামনে বিশাল গাড়ি অপেক্ষা করছে। গাড়ির দিকে এগোতে গিয়ে আনায়া একবার চুপচাপ তার এবং জেভিয়ারের রুমের দিকে তাকালো। চোখের কোণ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। হালকা কাঁপুনি নিয়েই সে চোখ মুছে নিল এবং গাড়িতে চড়ে বসলো। গাড়িতে উঠে যেতেই এক কালো পোশাকধারী লোক ধীরে ধীরে আনার দিকে এগিয়ে এলো। সে আনার হাতে এক কাগজ ধরিয়ে দিল। সাইন করুন। তার কণ্ঠে শুধুই আদেশ। আনায়া কাঁপতে কাঁপতে কলমটা ধরল। কাগজে বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা, আমি আনায়া মারি স্বইচ্ছায় নিজেকে ডেভিড মার্সের নামে দান করছি। আরও অনেক লেখা ছিল যা আনায়ের চোখে পড়েনি এত। আনায়ের হাত কাঁপা কাঁপা হয়ে উঠল। মনে মনে সে বলল, আমি আনায়া ম্যারি স্বইচ্ছায় নিজের দেহ ডেভিড মার্সারের নামে লিখে দিলাম। সাইন শেষ হতেই একজোড়া পরিচিত হাত হঠাৎ করে আনায়ের কোল থেকে কাগজটা ছিনিয়ে নিল। হাতটি দেখে আনায়ের হৃদয় এক মুহূর্তে থেমে গেল। পাশ ফিরে তাকাতেই সে চমকে উঠল। সেই হাত, সেই পরিচিত হাত, তার অতীতের কোনো স্মৃতি যা সে কখনো ভুলতে চেয়েছিল, এবার অবচেতনভাবেই তার সামনে এসে দাঁড়িয়েছে।